নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। প্রতি শনিবার টক শো উইথ তামান্না নিয়ে মোটামুটি আমরা চেষ্টা করি নতুন কিছু টপিকে আলোচনা করার। তো আজকে একটি খুব কমন টপিক, যেটা সকলেই প্রায় কিছু মানুষের মধ্যে আমি দেখেছি, এবং কম বেশি অনেকেই কিন্তু এই সমস্যাটির মধ্যে দিয়ে যান, দ্যাট ইজ জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রাইটিস নিয়ে কথা হবে আজকে। তো আজকে যিনি আমার সাথে রয়েছেন, তিনি একজন সিনিয়র ডায়েটিশিয়ান, আমার খুব প্রিয় একজন দিদি। তো ডায়েটিশিয়ান দেবলীনা চ্যাটার্জি। দিদি, তোমাকে অনেক ওয়েলকাম আমার শোতে। তো আগে আমি একটু দিদির পরিচয়টা দিয়ে দিই। তো আহ, দিদি কিন্তু ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়ার পাশাপাশি একজন রিসার্চ স্কলার, কারণ উনি পিএইচডি রিসার্চার একজন। এটা ছাড়াও উনি বিভিন্ন চেম্বার এবং ক্লিনিকের সাথে যুক্ত রয়েছেন অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। এছাড়াও উনি সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। এটা হওয়ার পাশাপাশি উনি কিছু জায়গায় কাজ করে থাকেন পার্সোনাল এবং বিভিন্ন হলিস্টিক বিভিন্ন অ্যাপ্রোচের সাথে উনি যুক্ত। তো সিনিয়র হওয়ার পাশাপাশি ওনার এক্সপিরিয়েন্স কিন্তু প্রায় 14 বছর হতে চলেছে। তো আমরা সবটা নিয়ে শুনবো, দিদির জার্নির কথা শুনবো, বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা শুনবো। তো ওভার টু ইউ দিদি। আমরা প্রথমেই গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনাটা শুরু করি। তো জিইআরডি নিয়ে কথা প্রথমেই। তো ওভার টু ইউ। Thank you, Tamanna, for the warm welcome. And সবাই এখন স্যাটারডে ইভিনিং, তো স্যাটারডে ইভিনিং সবাই এক্সস্টেড আর প্ল্যান করছে সানডে এর মেনু কি করা যায়। অ্যান্ড আজকের আমাদের টপিকও গ্যাস্ট্রাইটিস অ্যান্ড রিলেটেড টু দ্য ডাইজেশন। তো অনেকেই হয়তো শুনতে চাইবে না, বাট ট্রাস্ট মি, জিনিসটা শোনার পরে কিন্তু আপনারা নিজেরাও অনেকটা বুঝে কাজগুলো করতে পারবেন। তো সবার আগে যেটা আমি বলবো, আমরা বাড়িতে তো আমাদের সবারই সিঙ্ক বেসিন আছে। যখন আমরা সিঙ্ক বা বেসিন ব্যবহার করি, সেটার মধ্যে দিয়ে যখন ইনফ্লো অফ ওয়াটার স্মুথ হয়, তখন কিন্তু আমরা সেটা নিয়ে বদার্ড হই না। যখনই জিনিসটার মধ্যে কোনো রকমের চোকিং চলে আসে, তখন কিন্তু ওয়াটার পাস হয় না। অ্যান্ড দিস ইজ হাউ আওয়ার কমপ্লিট জিআই ট্র্যাক্ট ইজ। বিভিন্ন রকমের যে নামগুলো, গ্যাস্ট্রাইটিস, সিবো, জিআরডি, বাওয়েল ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অ্যাসিড ক্রনিক অ্যাসিডোসিস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড টু দ্য জিআই ট্র্যাক্ট, food pipe starting from the esophagus till the end of large intestine, পুরোটাই কিন্তু একটা মিনি ফ্যাক্টরির মতো কাজ করে। আজকে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, যে কেন জিনিসগুলো হয়, কোনটা কিসের থেকে আলাদা, কোনটা থেকে কোনটা রিলেটেড, কিভাবে রিলেটেড, সো দ্যাট উই ক্যান বেটার ক্যাটার ইট। থ্যাংক ইউ দিদি। তো আমরা যদি জিইআরটি নিয়ে জাস্ট একটা স্মল ডেফিনেশনে যাই, বা একদম লেম্যানদের মতো যদি আমরা একটু বোঝাতে চাই, খুব সিম্পলি ওয়েতে, জিইআরডিটা কি বা এর টাইপস গুলো কি কি হতে পারে, সেগুলো তুমি যদি একটু বলো আমাদের সাথে। দেখো, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামটাতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা ডিজিজের মধ্যে পড়ছে। মানে অলরেডি আমাদের ক্ষয়টা হয়ে গেছে, অলরেডি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজটা হয় কোথায়? ড্যামেজটা হয় নামের মধ্যেই আছে, ইসোফেজিয়াল, লোয়ার ইসোফেজিয়াল পার্টে আমাদের ড্যামেজ হয়। কোথা থেকে ড্যামেজ হয়? প্রথম ওয়ার্ডটা গ্যাস্ট্রো। তো গ্যাস্ট্রিক জুস বলতেই আমাদের মাথায় কিন্তু চলে আসা উচিত HCl, দ্য এক্সেস অ্যাসিড রিফ্লাক্স, যেটা আপওয়ার্ড ফ্লো হয়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের এই ইসোফেজিয়াল পাইপটা ড্যামেজ হতে শুরু করে, অ্যান্ড সেখান থেকেই কিন্তু এই জিনিসটা আসে। এবার এটার বিভিন্ন টাইপস আছে, স্টার্টিং ফ্রম মাইল্ড টু এক্সট্রিম। আর মানে টাইপস বলা ভুল হবে, এটার মানে স্টেজেস আছে, মাইল্ড টু এক্সট্রিম। টাইপস যদি বলো, তাহলে 3 ধরনের আমরা ব্রডলি ক্লাসিফাই করি। যেখানে আমাদের ফিজিক্যাল ড্যামেজ টিস্যুতে হয়ে রয়েছে, একটা পার্ট যেটাতে নন ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ আমরা যেটাকে বলি, নার্ড বলি, NERD, নার্ড।
ভীষণ কমন টার্ম, সেখানে কিন্তু আমাদের কোনো টিস্যুর ড্যামেজ হচ্ছে না। একটা ইরোসিভ ইসোফেজাইটিস, যেখানে আমাদের কিন্তু টিস্যু ড্যামেজ অ্যাসিডের জন্য হচ্ছে, আর ব্যারেটস ইসোফেগাস, এখানে কি হয়, এখানে কিন্তু এই জিনিসটা ড্যামেজটা হয়ে গিয়ে একটু বলতে পারো ম্যালিগনেন্সির দিকে চলে যাচ্ছে। আর এটা কিন্তু স্টার্ট হয় একদম বেসিক, যদি আমি সবাইকে বলতে চাই, সেই দিন থেকে যেই দিন প্রথমবার আমরা সবাই বদহজম হওয়ার জন্য অ্যান্টাসিডের ট্যাবলেট খেয়েছি। কি করে? অ্যান্টাসিড তো অ্যাসিডিটিকে কমিয়ে দেবে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য রিজন। অ্যাসিডিটিকে কমাবার জন্য কি হচ্ছে, আমাদের যে প্রোবায়োটিক ইউজফুল ব্যাকটেরিয়া, সেটাও কিন্তু আমাদের গাটে কমে যাচ্ছে, হার্মফুল ব্যাকটেরিয়া গ্রোথ বাড়ছে, যারা কিন্তু আবারও আমাদের ডাইজেশনকে এফেক্ট করছে। আর যখন আমরা এগুলো ডিটেলসে পড়াশোনা করি, আমরা যখন এই গাট হেলথ নিয়ে যখন এগুলো ডিটেলসে পড়া হয়, তখন হচ্ছে আমরা এগুলো দেখি যে যখন আমাদের প্রোবায়োটিক এনভায়রনমেন্ট গাটের ড্যামেজ হয়ে যাচ্ছে, ডাইজেশন হচ্ছে না, তখন কিন্তু গ্যাস প্রোডাকশন হচ্ছে, সেখান থেকে অ্যাসিডোসিস হচ্ছে, অ্যাসিডোসিস থেকে কিন্তু আবার রিফ্লাক্স যাচ্ছে। তো এটা হলো জিআরডি জিনিসটা। এবার যদি আমাকে বলো কে এটা কিভাবে হচ্ছে, তো এটার মধ্যে 50%, মানে 100%-এর মধ্যে 50% আমাদের লাইফস্টাইল, আর বাকি 50% ডিফারেন্ট ফ্যাক্টরস, স্টার্টিং ফ্রম ক্রনিক মেডিকেশন, এনি আদার ক্রনিক ইলনেস, কোনো রকম স্মোকিং, অ্যালকোহল, এক্সেস অ্যালকোহল কনজাম্পশন, ভুলভাল টাইমে খাওয়া, ভুলভাল টাইমে আমাদের লাইফস্টাইলেই চলে আসে। সো দিস আর সাম অফ দ্য কজেস অফ জিআরডি, যেখান থেকে কিন্তু এই ইসোফেজিয়াল ডিজিজটা আমাদের চলে আসে। এবার দেখো, এখনকার দিনে যদি আমরা একজন বলি না কেন, বা মোট যদি টোটাল 5 জনের মধ্যেও দেখি, তো কেউ না কেউ কখনো না কখনো কিন্তু এই অ্যাসিডের ট্যাবলেট গুলো খেয়েই থাকে। বা হয়তো এমন অনেক পেশেন্ট পাওয়া যাবে যে যারা রোজ সকালে একটা করে অ্যান্টাসিডের কোনো ট্যাবলেট খেতে থাকছে। তো এরকম তো অনেক মানুষ রয়েই যায়। তো সেই জায়গা থেকে তাদেরকে বুঝিয়েও পারা যায় না যে অ্যাসিডিটির ট্যাবলেট গুলো, মানে অ্যান্টাসিড গুলো খাওয়াটা কতটা অপকারিতা এর। তো এই জায়গা থেকে কি কি সমস্যা পরে আসতে পারে, এটাতে একটু পরে আসছি। তুমি কজেস গুলো বলেছো। তো যদি আমরা এটাকে একটুখানি ব্রিফলি ডেসক্রাইব করি, যে অ্যাসিড রিফ্লাক্স, কারণ একদিনে তো মানুষের জিইআরডি হয়ে যাবে না, যে ডিজিজ ফরমেশনটা তো একদিনে হয় না। তো দীর্ঘদিন ধরে নিশ্চয়ই কিছু অনিয়ম এবং লাইফস্টাইলের কোনো রকম সমস্যা করে করে মানুষ এই জায়গাতে গিয়ে আজকে দাঁড়িয়ে থাকে। তো অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে, বা বেসিক্যালি যদি আমরা জিইআরডি এই দুটোর কথা বলি, তো সেই ক্ষেত্রে মেন কোন কজগুলো এগুলোতে রাখবো আমরা, ডিজিজটা হওয়ার জন্য যে মেন কজগুলো, এবং এই কজগুলো হওয়ার পরে এফেক্ট কিভাবে হয়, অর্থাৎ মানুষ কিভাবে বুঝবে, এবং মানুষের উপরে, তাদের লাইফের উপরে, লাইফস্টাইলের উপরে কি কিভাবে জিইআরডি এফেক্ট করতে পারে। তো সবার প্রথমেই বলে রাখি, ওই এক্সাম্পল যেটা আমি সিঙ্কের দিলাম, তো তেমনই আমাদের কিন্তু প্রথম মানুষের যখন হার্ট বার্ন হয়, তখন মানুষ ভাবে আমার গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, সাপ্রেস করে দেয়। যেমন ঠিক আমরা রুট কজটা দেখি না, অনেক সময় বিভিন্ন রকম ক্ষেত্রেও আমরা দেখি, জাস্ট সুপারফিশিয়ালি জিনিসটাকে দেখি। হার্ট বার্ন কিন্তু সিবো থেকেও হতে পারে, হার্ট বার্ন জিআরডি থেকেও হতে পারে, হার্ট বার্ন কিন্তু গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে, হার্ট বার্ন ইনডাইজেশন থেকে হতে পারে, হার্ট বার্ন কার্ডিয়াক প্রবলেম থেকেও হতে পারে। So different signs and symptoms people should be aware about. And সেখানে আমি যদি একটা খুব কমন বা খুব একটা বেসিক জিনিস বলি, কি করে আমরা ডিফারেন্সিয়েট করবো কি আমাদের গ্যাস্ট্রাইটিস হয়েছে, নাকি সিবো হয়েছে, নাকি আমাদের জিআরডি হচ্ছে। তো জিআরডির যেটা বেসিক, সেটা কিন্তু ভীষণ রিকারেন্ট হয়। এটা কিন্তু গ্যাস্ট্রাইটিস, যেমন কি গ্যাস্ট্রাইটিস হচ্ছে আমাদের ইনফ্লামেশন হচ্ছে স্টমাকের লাইনিং এ। Inflammation হচ্ছে due to irritant. It can be Helicobacter pylori, it can be alcohol, or it can be tobacco consumption, it can be other kind of spicy food. So it causes inflammation, but it is temporary. Now
this inflammation overlooked for 1 day, 2 day, month on month, then this takes the shape of a different condition. Now the condition can be anything. It can be your bowel disorder, irritable bowel syndrome, or it can be irritable bowel disease. সেখানে কিন্তু আমাদের আবার ডিফারেন্স আছে। ইরিটেবল বাউল সিনড্রোমে কিন্তু আমাদের ইনফ্লামেশন হয়, ডায়রিয়া হয়, বাট যখন ওটা ডিজিজে কনভার্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন আইবিএস নেগলেক্ট হতে হতে, তখন কিন্তু আমাদের ব্লিডিং এ চলে আসে। ডায়েটারি ট্রিটমেন্টের থেকে তখন কিন্তু মেডিকেশনসে যেতে হয়। সো হোয়াট আই সাজেস্ট টু মাই পেশেন্টস, আইবিএস আছে বাবা, এখনই তোমরা একটু লো ফুড ম্যাপ ডায়েট গুলো ফলো করো, ডায়েটারি গাইডলাইন্সে থাকো, তাহলে কিন্তু এটা ডিজিজের দিকে যাবে না। একবার ডিজিজে হয়ে গেলে আমাদের কিন্তু অনেকটা হাত বেঁধে যায়, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি না। অ্যান্ড যখন ডিজিজে গিয়েও মানুষে বুঝতে পারে না, তখন কিন্তু ইরোশন স্টার্ট হয়, তখন কিন্তু এই মাসল ড্যামেজ, টিস্যু ড্যামেজ, জিআই ড্যামেজ স্টার্ট হয়। কারোর কারোর ক্ষেত্রে এটা আলসারে চলে যায়, আলসারের আবার ডিফারেন্ট টাইপস আছে, আর কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এটা ইসোফেগাস ইনফ্লামেশন হয়, উপরের দিকে আসে। এবার জিআরডিও হয় কারোর, আবার ইসোফেগাসে, আবার কারোর ডিপলি মানে তোমার যেটা বলো ডাইজেশনের জন্য যে প্রবলেমটা হয়, যেটাতে অনেকে বলে আমাদের শুধু গলা জ্বালা করছে, থ্রোটে আমাদের ইচিং হচ্ছে। তো দেয়ার আর ডিফারেন্ট ফর্মস, বাট স্টার্ট হয় কিন্তু বেসিক। এবার বেসিকই গ্যাস্ট্রাইটিস কিন্তু শুধু বদহজম থেকে হয় না। বেশিরভাগ 70% ইন্ডিয়ান্স কেন বলবো, অনেক জায়গাতেই এই হ্যাবিটটা আছে, ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়া। অলরেডি আমাদের স্টমাক তখন অ্যাসিডিক, তখন আমাদের সারা রাত বডি ডিটক্সিফাই করেছে নিজেকে, তার উপর আমি আরো ট্যানিন ভিতরে দিয়ে দিচ্ছি। তো স্টমাকের কোনো দোষ নেই, মানে he was waiting for some food to come, some alkaline thing. It can be any seed, it can be any nuts, আর কিছু না হলে দুটো তুলসী পাতাও যদি চিবিয়ে কেউ খেয়ে নেয় খালি পেটে, বা something which helps to soothe the system, it can be a glass of lukewarm water also, তাহলেও কিন্তু আমাদের অনেকটা টক্সিনস ফ্লাশ আউট হয়ে যায় বডি থেকে। কিন্তু আমরা সেটা করে থাকি না, আমরা দুধ চা দিয়ে তার মধ্যে বিস্কিট দিয়ে খাই। তারপরে অনেকে আবার সকালবেলা ভাজা খায়, ভাজা খাওয়া মানেই কিন্তু সেখানে আবারও আমাদের ট্রান্স ফ্যাট এন্টার করছে সিস্টেমে, অ্যান্ড দিস প্র্যাকটিস ইজ লিডিং টুয়ার্ডস ইট। গোয়িং টু আনাদার কজ, স্লিপ ইস্যু। সাউন্ড স্লিপ কিন্তু এখনকার দিনে লোকেদের অনেক কম। সাউন্ড স্লিপ যখন আমরা স্টাডি করে রিসার্চে দেখছি, স্লিপের ডিফারেন্ট স্টেজ হয়। মানুষে ঘুমিয়ে হয়তো পড়ছে 10টার সময়, উঠছে 7টার সময়। আমি যে অর্গানাইজেশন গুলোয় ছিলাম, আমরা ওখানে স্লিপ ট্র্যাক করতাম, সাউন্ড স্লিপ ট্র্যাক করতাম। মানুষ হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাচ্ছে, কিন্তু সাউন্ড স্লিপ টাইম ইজ অনলি 10 minutes, 5 minutes. I am seeing about the VVIP clients of the organization which I was associated. And when I asked them, so it was true, they have not seen any kind of dream since 7 years, 8 years, 10 years. ড্রিম ফেজেই যাচ্ছে না, আমাদের গভীর ঘুমে স্বপ্ন আসে না, তো তার আগের ফেজে স্বপ্ন আসে, সেটা অব্দিই যেতে পারছে না। অ্যান্ড দ্য রিজাল্ট ইজ দ্য মেটাবলিক ডিসঅর্ডার্স। তো শুধুমাত্র জিআরডি নয়, জিআরডি ব্যাপারটা পুরো ধরো কোনো রকমে আমরা এই ফেজটা পার করে গেলাম, হয়তো বেসিন দিয়ে জল যাচ্ছে না, আমরা সাইডে কোনো চ্যানেল ট্যানেল করে নিলাম, কিন্তু তারপরে আবার অন্য জায়গায় গিয়ে আমরা ল্যান্ড আপ করব। সো দ্য থিং ইজ কে আমরা যদি লাইফস্টাইলটাকে কারেক্ট করি, অনেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এই জিআরডি বলো বা যেটা সিবোস, আচ্ছা সিবোটা আমি একটু বলি। অনেকে সিবো নিয়ে এখন অনেক জায়গায় অনেক কিছু চলছে। তো মানুষে ভাবে কি আমি খেলাম, আমার বুকে ব্যথা হচ্ছে, 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে পিপলসে আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে, আমার কোনো ক্রনিক প্রবলেম হচ্ছে, আমি চলে। নো, দিস ইজ রং। A meal takes minimum 90 minutes to reach to the large intestine. তো খাওয়ার 10 মিনিটের মধ্যে যদি পেনটা হচ্ছে, সেটার কিন্তু কজ অন্য কিছু হতে পারে। ইটস নট কে তোমার সেইটা ইমিডিয়েট রিয়াকশন হচ্ছে, হয়তো তার আগে থেকে হয়ে আছে।
তুমি সেটাকে নেগলেক্ট করছো। বাট ফার্স্ট টাইম 10 মিনিটে খাওয়ার মধ্যে পেন হচ্ছে যখন, ইট ক্যান বি ডিউ টু এনি আদার রিজন, বিকজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমাদের মিল প্লেটে কিন্তু একটা অ্যাভারেজ মিল প্লেটে তিনটেই থাকে, আর তিনটে ডাইজেশন টাইম আলাদা। তো তিনটেকে পুরো সিস্টেমে ক্রস করে লার্জ ইন্টেস্টাইন অব্দি যেতে মিনিমাম 90 মিনিটস টাইম লাগে, তিনটে টুগেদার। এবার তারপরে তোমার রিয়াকশন আসবে। হ্যাঁ, তার আগে যখন রিয়াকশন আসছে 45 মিনিটসেই চলে আসছে বা তার আগে চলে আসছে, এর মানে there is some growth in your intestine, small intestine, overgrowth of this bacteria which is called SIBO। মানে 90 মিনিটসে আসছে না, আধ ঘন্টার মধ্যে ব্যথা উঠছে, তাহলে আধ ঘন্টা 40 মিনিটস 45 মিনিটসে ব্যথা হচ্ছে, সপ্তাহে 2-3 বার হচ্ছে, ইট ক্যান বি সিবো। কিন্তু 10 মিনিটের মধ্যে হচ্ছে, ইট ইজ নট ডিউ টু দ্যাট। এটা হয়তো আপনি অনেকক্ষণ দেরি করে খাচ্ছেন, আপনার প্রোটিয়েজ, লাইপেজ, এনজাইম গুলো অনেকক্ষণ ধরে পেটে ওয়েট করছে, যে কারণে ইরোশন হচ্ছে ইন্টারনাল লাইনিং এ। দ্য পেন ইজ ডিউ টু দ্যাট, ইট ক্যান লিড টু আলসার। এবার দেখো, এই জিনিসগুলো প্রায় ধরো যেটা আমি বললাম একটু আগে, যে 5 জনের মধ্যে অন্তত আমরা 2 থেকে 3 জনের মধ্যে যে সেম জিনিসটা দেখতে পাবো। এবং তাদের সমস্যাটা মানে হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে এসেছে, হয়তো ওবিজ অথবা ডায়াবেটিস রয়েছে বা হাইপার টেনশনের পেশেন্ট, বা নর্মালি একটা পেশেন্ট তার কোনো রকম কোনো রোগই নেই, কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, বাট তার জিইআরটির একটা বড় সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু খুব কমন হয়ে গিয়ে দাঁড়িয়েছে বর্তমান দিনে। তো এই জায়গাতে আমরা যে আজকে 2025-এ দাঁড়িয়ে আছি, কালকে সবে সবে ডায়াবেটিক্স ডে আমরা পালন করেছি। তো এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে রয়েছে, যে হার্টবার্নের প্রবলেম, হজম হতে চাইছে না, কারো কারো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে জিইআরডির যে ছোট ছোট সিমটমস গুলো প্রথম দিকে থাকে, বড় হয়ে যাচ্ছে, যেটা তুমি বললে যে ডিজিজ হয়ে গেলে তখন আমাদের মেডিসিনের হেল্প নিতেই হবে, কিছু করার থাকে না। এবং আমি নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমার কাছে অন্তত অনেক অনেক রকমের অনেক ধরনের পেশেন্ট থাকে, কিন্তু যারা জিইআরডি নিয়ে বেসিক আসছে, পরিষ্কার তাদের যে সিমটমস বা তার যে লাইফস্টাইল, যে যখন আমি রিকল নিচ্ছি আমি দেখতে পাচ্ছি সেটা পিওরলি আইবিডির দিকে চলে যাচ্ছে। আইবিএস তো দূরের কথা, সেই জায়গা থেকে আইবিডির দিকে চলে যাচ্ছে। তো এটা একদম ক্লিয়ারলি দেখা যায়। তো এই যে কেন এত সমস্যাটা বেড়ে গেছে বর্তমান দিনে, জিইআরডি বলো বা গ্যাস্ট্রাইটিসের, আইবিএস আইবিডি এখন অনেক পেশেন্ট পাবো। তো এই প্রবলেমটার রুট কজ কি বলে তোমার মনে হয়, যে কেন এত জিইআরডি এত বেড়ে চলেছে? আমি ফার্স্টে যেই পয়েন্টটা রাখবো সেটা হয়তো অনেকেই রাখে না, কিন্তু আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ আমি প্র্যাকটিক্যালি এটা দেখেছি। আর যখন আমি লং টার্মে নিজের পেশেন্টদেরকে এটা ইমপ্লিমেন্ট করতে বলেছি, দে হ্যাভ সিন রেজাল্টস। তো আই হোপ আজকে এটা শোটা দেখে অনেকে ইমপ্লিমেন্ট করবে। সবার আগে গ্র্যাটিটিউড নিয়ে খেতে বসা বা রান্না করা। যখন আমরা প্রত্যেকদিন যখন কিচেনে ঢুকি, আমরা যখন খেতে বসি, যারা রান্না করছে না তারা যখন খেতে বসে, বা যারা রান্না করছে তাদের ক্ষেত্রে বলবো, তারা যখন কুকিংটা করছে, কুকিং মেথডোলজি কিন্তু ডায়েটেটিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেইখানে যদি আমরা খুব তাড়াহুড়ো করে, মানে প্রচুর তেল দিয়ে দিলাম, তার মধ্যে প্রচুর স্পাইসেস দিয়ে দিলাম, অ্যান্ড উই মেক আ ভেরি বিউটিফুল রেসিপি, এখন সবকিছু তাড়াতাড়ি করতে হবে, it ends up in a blunder. Not only a blunder for the cooking, but the people who are eating, for the system which is going to absorb it. So gratitude is very important. সবার আগে যেটা খাচ্ছি সেটা যে আমি আজকে খেতে পাচ্ছি সেটা ভেবে খেতে বসে। Why I am telling this? আজকের দিনে কিন্তু আমার ক্ষেত্রেও কখনো কখনো হয়েছে, আমি টিফিন খুলে 5 মিনিটের মধ্যে আমাকে লাঞ্চ শেষ করতে হবে, আমার মাথায় সেটা থাকে। গ্র্যাটিটিউড তো পরে, কে রান্না করেছে ভাববার কথা পরে, ঠাকুর নমস্কার করার কথা পরে। তো সেখানে গ্র্যাটিটিউড আসলেই কিন্তু আমাদের চিউইং টাইম বাড়বে, সেটা আমার সেকেন্ড পয়েন্ট। প্রথমে যদি আমি কাউকে বলি আপনার চিউইং টাইম বাড়ান, সে কিন্তু প্রথমে খানিকক্ষণ ইয়ার্কি করে নেবে, হাসাহাসি করে নেবে, তারপরে চিউইং টাইম বাড়াবে। বিকজ আজকের দিনে আমরা নিজেরাও যদি নোটিস করে দেখি, আমি বলছি না 32 বার চিবিয়ে খেতে, কিন্তু অ্যাটলিস্ট 10 to 12 টাইমস উই শুড চিউ, তারপরে জিনিসটাকে ফাইন করে সিস্টেমে পাঠাতে। মানে ব্যাপারটা আমরা এরম করে দিই, বাচ্চাটা গেছে নার্সারিতে, আমি প্রথম দিনেই ওকে মাল্টিপ্লিকেশন টেবিল ধরিয়ে দিয়েছি,
আর এক্সপেক্ট করছি ও কেন টেবিল পড়তে পারছে না। সো দিস উই আর লিটারালি ডুইং উইথ আওয়ার সিস্টেম। তো গ্র্যাটিটিউড চিউইং টাইম বাড়াতে হবে, মানে মিল টাইমটা বাড়াতে হবে। আমরা সবাই জানি আমাদের মাথায় দুটো বন্ধু থাকে, গ্রেলিন লেপটিন বলে। তো এই গ্রেলিন আর লেপটিনের মধ্যে যখন ঠিকঠাক কথাবার্তা হয় না, তখনই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয়। তাড়াহুড়ো করে খেলে আমরা খেতেই থাকি আর আমরা বুঝতে পারি না। জিআরডি বা সিবোর কিন্তু এটা একটা অনেক বড় কজ, ইটিং লার্জ মিলস অ্যাট শর্ট টাইম। তো লার্জ মিলস খাবো না। কখন খাবো না? যখন আমাদের ব্রেন সিগন্যাল দেবে আমাদের পেট ভরে গেছে। ব্রেন তখনই সিগন্যাল দেবে যখন আমাদের কিন্তু পার্টিকুলার টাইম, যেটা আমাদের শরীরে আমাদের ভগবান আমাদের সৃষ্টি ঠিক করে দিয়েছে কি 25 to 30 মিনিটস ওভার হয়ে গেছে ফার্স্ট বাইটের পরে, আমাদের অটোমেটিক কিন্তু তখন স্যাটাইটি চলে আসে। সো সিস্টেমও রিল্যাক্স থাকে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট, গ্যাপ মেনটেন করা। জল খেতে হবে, ডায়েটিশিয়ান 3 লিটার জল খেতে বলে, ডক্টর 3 লিটার জল খেতে বলে। হঠাৎ মনে পড়লো দুপুর 3টের সময় আমি একবারে 2 লিটার খেয়ে নিলাম। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আরেকবার মনে পড়লো, একবার খেয়ে নিলাম 1 লিটার। কি হবে? রাত্রির ঘুমটাও হবে না, সারা রাত ওয়াশরুমে যাব। সো ডিভাইড দ্য ওয়াটার ইনটেক, হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট অ্যাট প্রপার ইন্টারভেলস। ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো আলাদা করে করা সম্ভব হয় না, অ্যাটলিস্ট একটা যদি আমরা টার্গেট রাখি 45 মিনিটস ওয়াকিং সারাদিনের মধ্যে বা স্টেয়ার ক্লাইম্বিং, তাহলেও করা যায়। আর এরপরে তো ঘুম, যেটা সব থেকে নেগলেক্টেড। মানুষে ভাবে ঘুমিয়ে কি হবে। সো সাউন্ড স্লিপ ইজ ইম্পর্টেন্ট অ্যাট রাইট টাইম। এই কয়েকটা জিনিস আমরা রাখলে আমরা দেখেছি প্রথম দিন থেকে যদি ফলো করা হয়, গ্যাস্ট্রাইটিস স্টেজ থেকে বা আমাদের যখন অ্যাসিডোসিস হচ্ছে, ক্রনিক অ্যাসিডোসিস, সেই স্টেজ থেকে কিন্তু আমরা রিকভার করতে পারি। তো রিভার্সালটা তখনই সম্ভব যখন ওটা নেসেন্ট স্টেজে আছে। একটা জিআরডি পেশেন্ট এসে ক্রনিকে একদম সেখানে এসে বলছে আপনি ডায়েট দিয়ে সারান, আমার কিছু করার নেই, তুমি পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। তো তখন একদমই মানুষ প্রথম থেকে জিনিসগুলো সত্যি সারায় না, মানে একদম এন্ড মোমেন্টে এসে যদি বলে যে একদম পুরোপুরি সুস্থ করে দিতে, সেই জায়গাটা একটু কোথাও গিয়ে সমস্যা হয়ে যায়, বিশেষ করে আমাদের ওপরে। তো যাই হোক, তো আমরা জিইআরটি নিয়ে আরেকটা জিনিস আমি দেখেছি খুব কমন হাই ভিআইপি ক্লায়েন্টসদের ক্ষেত্রে বা অকিউপাইড বিজনেসম্যানদের ক্ষেত্রে, ওরা যখন কাজের মধ্যে থাকে ওরা তাড়াতাড়ি খায়। এবার যখন আমাদের টেম্পারেচার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্মাল টেম্পারেচার এখন 38-40 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে ডাইজেশন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই উইন্টার আসছে ডাইজেশন প্রবলেম স্টার্ট হচ্ছে, বিকজ সিস্টেম তো অত তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারছে না। মানে ইটস আ লং প্রসেস। মাউথ থেকে ডাইজেশন স্টার্ট হবে, যাবে, তারপরে ওটা ইন্টেস্টাইনে পুরোটা অ্যাবজর্ব হয়ে তারপরে হেপাটিক পোর্টাল সিস্টেম থেকে লিভারে যাবে, তারপর ওখান থেকে আবার এটা লার্জ ইন্টেস্টাইনে যাবে। সো ইট ইজ গোয়িং টু টেক মোর দ্যান 1 hour টাইম। আর মানুষ 5 মিনিটে খাবার শেষ করে তার পরের সেকেন্ডেই কাজে বসে যাচ্ছে। দে আর ইনটু আ স্ট্রেসফুল সিচুয়েশন, কর্টিসল লেভেল ইনক্রিজ করছে। অ্যান্ড যখন আমাদের একটু আনফেভারেবল ওয়েদার হচ্ছে, ডাইজেশন কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। অ্যান্ড তারপর ওরা আসছে বুঝতে পারছে না কেন ডাইজেশন কম্প্রোমাইজ হচ্ছে। সো এই জায়গাগুলো একটুখানি আমাদের ভাববার বিষয়। একদিনে যেটা বললে সত্যি একদিনে হয় না, প্রথম মানে অনেক দিন ধরে হয়। অ্যান্ড এই পাইলিং আপটা না করে আস্তে আস্তে জিনিসগুলো যদি করা হয়, আই থিঙ্ক ইট ইজ বেটার। আর উইন্টার এলে বা ধরো এই প্রচন্ড ঠান্ডার সময়টাতেও কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা বেড়ে যায়, সেটা আমি দেখেছি। বিশেষ করে যারা এই ধরনের রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, আইবিএস আইবিডি হোক, গ্যাস্ট্রাইটিস হোক, যে কোনো কিছু, সব সিবো, যে কোনো জায়গায় যে কোনো পেশেন্ট যারা এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মধ্যে রয়েছেন, তাদেরই কিন্তু শীতকালের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যায়। তো আমার সামহাও মনে হয় যে জায়গাটা তুমি বললে সেটা তো আছেই, প্লাস কি হয়, মানুষ কিন্তু জল খাওয়াটা খুব কমিয়ে দেয়। তো এটা একটা বিগ রিজন, হ্যাঁ, ভীষণ বড় একটা যে কমিয়ে দেয়। তো এই সমস্যাগুলো রয়ে যাচ্ছে। এবার আমরা একটুখানি আমরা জিইআরটি নিয়ে যেহেতু আলোচনা করছি, তো তুমি প্রবলেমস গুলো বললে, এবার আমি জাস্ট তার এফেক্টটাতে আসি, যে এর কমপ্লিকেশনস গুলো কি কি হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে মানুষ যদি এটা নিয়ে রেখে দেয় বা তার বডি এইভাবে চলছে, কারণ সিস্টেম, যে কোনো একটা সিস্টেম, মানে আমাদের যেটা ডাইজেস্ট
ডাইজেস্টিভ সিস্টেম, বা আমরা যদি কোনো একটা একটা কম্পিউটার ধরি, সেটাও একটা সিস্টেম। তো সেই সিস্টেমের কাজগুলো যখন তার বিপরীতে হচ্ছে, তখন নিশ্চয়ই বডি কিছু সিগন্যাল দেবে। তো আমরা সেটাকে নিতে পারি না, সেটা আমাদের একটা দোষ। তো সেই সিগন্যাল গুলো কি কি বডি আমাদেরকে পাঠাচ্ছে, আর তার ফলপ্রসূ হয়ে যে যে ঘটনাগুলো ঘটছে, কমপ্লিকেশনস গুলো কি কি আসতে পারে। সবার আগেই বলে রাখি, সিবোতে তো আমরা সবসময় যেটা করি এলিমিনেশন ডায়েট করি, মানে কোনো একটা পার্টিকুলার ফুড থেকে আমাদের কিন্তু প্রবলেমটা স্টার্ট হয়। সেটা হয়তো হতে পারে কারো শুকনো লঙ্কা থেকে, হতে পারে কারো আদার থেকে হয়, কারো রসুন থেকে হয়। আলাদা আলাদা কিন্তু সালফার বেসড জিনিস থেকেই বেশি হয়, সালফার কন্টেইনিং হার্বস থেকে বা ভেজিটেবলস থেকে আমি দেখেছি। এছাড়া যেগুলো আমাদের কমন অ্যালার্জি সেগুলো থেকে হয়, তো সেটা বাদ দিতে হবে, তাহলে কিন্তু সিবোতে অনেকটা রিলিফ পাওয়া যায়। এবার যদি আমি গ্যাস্ট্রাইটিসের কথা বলি, আমাদের মিল গ্যাপটাকে কমাতে হবে। সব থেকে আগে মিল গ্যাপ কমাতে হবে, আমাদের 3 থেকে 4 ঘন্টা ছাড়া ছাড়া খেতে হবে। যদি কারো অ্যাসিডের প্রবলেম আছে, ক্রনিক অ্যাসিডোসিস, সকালবেলা খালি পেটে উঠে কিন্তু কখনোই তারা কোনো চা, কফি এই জিনিসগুলো খাবে না। তারা সবসময় অ্যালকালাইন ফুড দিয়ে দিনটা শুরু করবে, সেটা 1 গ্লাস গরম জলও হতে পারে। এখানে কিন্তু সিমটমস গুলো আসবে সবই কিন্তু হার্টবার্ন, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, discomfort in the entire stomach, vomiting tendency, vomiting also, nausea, headache, diarrhea in some cases. আনট্রিটেড যদি থেকে যায় জিনিসগুলো, সেটা কিন্তু ক্রনস ডিজিজ, যেখানে কিন্তু আমাদের রেকটাল ব্লিডিং হয়। এটা অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ পেশেন্ট আমি ক্রনস ডিজিজের পেয়েছি রেড মিট, মানে অনেক কালচার বা অনেক পেশেন্টসদের মধ্যে হ্যাবিট আছে, তারা সপ্তাহে হয়তো রেড মিট কনজাম্পশন অনেক বেশি হচ্ছে, তাদের কিন্তু ক্রনস ডিজিজ হচ্ছে। বিকজ টিপিক্যালি রেড মিট ডাইজেস্ট করার জন্য আমাদের সিস্টেম অতটা এফিসিয়েন্ট নয়, ওই হাই লেভেলের স্যাচুরেটেড ফ্যাট আমরা ডাইজেস্ট করতে পারবো না। নাও গোয়িং টু দ্য ফুডস, কারোর মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থাকে সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 বার তারা প্রসেসড ফুড ইনটেক করছে, হয়তো রেস্টুরেন্টসে যাচ্ছে না, বাট বাড়িতেই হচ্ছে সব রেডি টু কুক ফুড এনে রেখে সেগুলো কনজাম্পশন করছে। সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট অ্যাড করা থাকে, তো সেগুলোকে একটুখানি কমাতে হবে। অ্যালকোহল কনজাম্পশন চেক করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো সিমটম কমছে, যে সিমটম গুলো বললাম ওগুলো কমছে। যদি কমে, still there is time, go to dietitian, take a diet plan and follow it accordingly. যদি না কমে, go to a doctor at first and seek the treatment and then go to the dietitian, এর থেকে যেন deteriorate না করে। যদি এটা না করা হয়, এটা কিন্তু পরবর্তীকালে যে বললাম ম্যালিগন্যান্সির দিকে যায় অথবা আলসারের দিকে যায়, তখন কিন্তু সার্জারি, ওটি এগুলো ছাড়া কোনো অপশন থেকে যায় না। জিনিসটার গুরুত্বটা অনেকটাই, বাট মানুষ ওই, আমার তো জাস্ট একটা অ্যাসিডিটি হয়েছে এরকম বলে, এবং ওই প্রতিদিন একটা করে অ্যাসিডিটির ওষুধ খেয়ে কাটিয়ে দেয়। তো এই যে সমস্যাটা যে এতটা বড়, এবং আমি নিজে দেখেছি যে এই জায়গা থেকে কিন্তু বেশিরভাগ পেশেন্ট কিন্তু এখন আইবিডির দিকে চলে যাচ্ছে। তো একদম, এটা ছোট ডিপেন্ডেন্ট, ছোট, তারপরেও করে যাচ্ছে। মানে আইবিডি পেশেন্ট এসে আমাকে বলছে, কালকে খুব ভালো খেয়েছি, লুচি ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করেছি, তারপরে হচ্ছে আমি খাসির মাংস ভাত খেয়েছি। সো আই হ্যাভ নো ওয়ার্ডস টু টেল দেম। এদিকে দেখছি ডাইটিশিয়ানের ডাইট চার্ট অলরেডি 2-3টে রয়েছে, ডিসচার্জ মানে হসপিটালে ভর্তি হয়েছে, ডিসচার্জে আমি দেখছি ডায়েটে লিখে দেওয়া আছে নো রেড মিট, নো অয়েলি ফুড, নো স্পাইসি ফুড। তো খুব লাকি বলবো না, বাট এই যে লাস্ট স্টেজ অবধি, মানে আমাদের তো সব নিউট্রিয়েন্টস এই জিআই থেকেই যায়, বাট খুব কম লোকে হয় যারা এইটার লাস্ট স্টেজ অবধি যায়, কারণ তার আগেই আমাদের যে বডির হরমোন আছে ইনসুলিন, সে বেসিক্যালি সবাইকে খুব ভয় পেয়ে চলে, তো ও একটু ভয় পেয়ে যায় তাড়াতাড়ি, আর ও কিন্তু মানে একটু প্রবলেম স্টার্ট করে দেয়। ওর প্রবলেম স্টার্ট হওয়া মানে তো গ্লুকোজের সাথেই কথা বলবে না, আর গ্লুকোজের সাথে কথা না বললে তো শরীরে কোনো গ্লুকোজ অ্যাবজর্পশন হবে না, ব্যাস এবার আমাদের কিন্তু ফাস্টিং ইনসুলিন বাড়তে থাকবে। সো মেটাবলিক ডিজিজ গুলো কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে। ভেরি বেসিক থিং, আমি হয়তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে যদি টাইমটা ডিভাইড করে নিই, 8 ঘন্টা ঘুমানোর সময় বাদ দিয়ে আমরা কি সবাই সত্যি 17-18 ঘন্টা কাজ করছি?
আই ডোন্ট থিঙ্ক সো। হয়তো কিছু লোকে হলেও খুব বেশি হলে 14-15 ঘন্টা কাজ করছে, বিকজ আমাদের সিস্টেম, আমাদের ব্রেন ওইভাবে তৈরি নয় কি সেরেব্রাম কিন্তু ওই পুরো টাইমটা ধরে ফাংশন করছে। আমাদের মেডুলা অবলঙ্গটা অতক্ষণ ধরে ফাংশন করার জন্য ইয়েই নয়, চার্জড নয়। তো একটু ভেবে দেখতে হবে আমরা কি সত্যি করছি 18 ঘন্টা কাজ, না এগুলো জাস্ট এক্সকিউজ। একদমই তাই। তো এবার আমরা একটু সিমটমস গুলো দেখলাম, এর প্রবলেমস এন্ড কমপ্লিকেশনস গুলো দেখলাম। এবার ওই যে তুমি বললে যে আইবিডি পেশেন্ট হোক বা গ্যাস্ট্রাইটিসের, যারা ক্রনিক গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাভয়েডেড লিস্টে লেখা আছে, যেটা তুমি বললে নো অয়েলি ফুড বা স্পাইসি ফুড। কিছু কমিউনিটির মধ্যে এই জিনিসগুলো একটু বেশি দেখা যায়। তো যারা ভেজ হয় বা ধরো একটু নন বেঙ্গলি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই অয়েলি ফুডের কনজাম্পশনটা একটু বেশি, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সবটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা বাঙালিরা, তাদের ক্ষেত্রে তো একটা খুব মজার কথা, খুব বাজারে প্রচলিত, সেটা হচ্ছে বাঙালির দ্বারা ডায়েট হয় না। তুমি এই কথাটা থেকে কি বলবে? মানে যথেষ্ট খুব কি বলবো, খুব হাস্যকর মজার মতো একটা কথা, কিন্তু একটা ইনার মিনিংও রয়ে যায় এই জায়গা থেকে। এই জায়গা থেকে অ্যাজ এ ডায়েটিশিয়ান তুমি কি বলবে বা আমাদের সকলকে কি সত্যি সাজেস্ট কথা করবে? বলি, তখন না এই কথাটা যখন আমি শুনি না, হয়তো আমাদের কোনো নন বেঙ্গলি ডাইটিশিয়ান, আমাদের তো অনেক মিট হয় সেখানে, যখন আমাকে কেউ বলে, আমি একটাই কথা বলি, সত্যিকারের বাঙালি খাবার খেলে কিন্তু ডায়েট করার দরকার হয় না। বিকজ আমাদের বাঙালি খাবারে আমরা কিন্তু ব্রেকফাস্টে কখনো ঘি দিয়ে রুটি বা পরোটা খেতে অভ্যস্ত নয়। আমরা মুড়ি খাই, চিড়ে খাই, খুব বেশি হলে রুটি তরকারি খাই। এই ইংলিশ ব্রেকফাস্ট কিন্তু আমাদের বাঙালিদের নয়। সপ্তাহে একদিন যদি কেউ 3টে বা 4টে লুচি খায় তার কোনো সমস্যা হবে না, প্রোভাইডেড সে টাইম নিয়ে খাক। আমাদের কিন্তু বাঙালিরাই এটা বানিয়েছে রবিবার খাবার, ছুটির দিন, যাতে টাইম নিয়ে খেতে পারে। সামহাও আমাদের ফোর ফাদার্সরা কিন্তু জিনিসটা বুঝেছিল এটা ডাইজেস্ট করতে সময় লাগবে, নাহলে সপ্তাহের দিনেই রাখতো এই ট্রেন্ডটা। সো তারপরে বাঙালি কিন্তু একটা করে ফল ঠিকই খাবে। দেখবে বেশিরভাগ বাঙালি, যদি তুমি আজ রাইটার্স বিল্ডিং এ চলে যাও, টিফিন বক্স খুলে বসবে, ওর মধ্যে প্রচুর ফল সাজানো আছে। তো অথবা একটা করে ডাব কিনে খাবে। সো দুপুরবেলা আমাদের যেটা পেটেন্ট বাঙালিদের, মাছের ঝোল, কি মশলা পড়ে বলো তো, জিরে, ভেরি গুড ফর ডাইজেশন অ্যান্ড অলসো ভেরি গুড অ্যালকালাইন ইন নেচার। আদা, রিয়ারলি পেঁয়াজ দিয়ে আমরা খুব করি, কম করি। যারা ভেজিটেরিয়ান তারাও কিন্তু সব পাঁচমিশালি তরকারি আমাদের, বা শুক্তো, বা বিভিন্ন ধরনের ডাল, আমাদের যেভাবে কুকিং প্রসিডিওর মেথডোলজি, আমরা কিন্তু প্রেশার কুক করে ডাল করি না। সো আইডিয়ালি কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি যদি দেখি, সন্ধেবেলাও কিন্তু সিমিলারলি বাঙালিরা ছোলা সিদ্ধ মুড়ি অথবা ছোলা ভাজা মুড়ি নিয়ে বসে। এখন নতুন ট্রেন্ডে সবাই ভাজাভুজির দিকে যাচ্ছে, কিন্তু বাঙালিদের এরকম ছিল না। বাঙালিরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেই খুব এক্সাইটেড থাকে চিরকাল। তো এখনকার ট্রেন্ড ফলো না করে, এই ইংলিশ ট্রেন্ড ফলো না করে আমরা যদি নিজের রুটসকে ধরে রাখি, সত্যিই বাঙালিদের ডায়েট করার দরকার হয় না। আমাদের ফুড স্টাইলটা, বাট দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার কোর। আমরা যেটা এখন অনেক জায়গাতে ফলো হচ্ছে কি লেট নাইট ডিনার করবো, দিস ইজ নট হোয়াট উই ইউজ টু ডু। একদম। আহ একটা কথাই আছে, নেভার ফরগেট ইউর রুটস। তো এটা আমরা ভুলে যাই, কারণ আমি যদি একটু ছেড়ে দাও, পুরোনো দিনের কথাও ভাবতে হবে না। যদি আমরা নর্মাল একটু বাঙালি লেখকদের বই পড়ি, সেখানেও তুমি রাত্রের একটা কোনো দৃশ্য কল্পনা করো, সকালের একটা দৃশ্য কল্পনা করো, খুব আর্লি, ওই যে আর্লি টু রাইজ, মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই জায়গাগুলো কিন্তু বারে বারে বাঙালিদের লেখাতে উঠে এসেছে। মানে ওটাই ছিল লেখালেখি, বা যে আমরা কাব্যগুলো পড়ি, কবিতা পড়ি, যে কোনো পল্লী বাংলার যে কোনো জিনিস যদি আমরা একটু খেয়াল করি, ইভেন রবীন্দ্রনাথও কলকাতার মানুষ ছিলেন, তিনিও কিছু অনেক লেখা লিখে গেছেন। সেই জায়গায় যদি আমরা সেই প্রতিচ্ছবিটা যদি একটু ভাবি, তাহলে কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার যে অ্যাকচুয়ালি বাঙালিদের খাবারগুলো কি ছিল। বা সেই জায়গা থেকে আমরা সত্যিই তাই, মানে আধুনিক জীবন মানুষকে কতটাই প্রভাবিত করে, এবং তার আধুনিক জীবন এফেক্টটা। ভালো, কিন্তু আমাদের একটুখানি না অর্গানাইজ হতে হবে। আই থিঙ্ক দিস ইজ অল অ্যাবাউট ইনঅর্গানাইজেশন। নাহলে কিন্তু সময় প্রচুর আছে, আমরা সারাদিন মোটেও কাজ করি না। তো আমরা একটু সময় নিয়ে যদি ডিভাইড করে নিই টাইমটা, সবই করা যাবে। সর্বোপরি মুশকিলটা এটাই হয়, যখনই কাউকে কাউন্সিলিং করা হয় বা দেখি,
প্রথমেই আগেই থেকে কিছু জন বলে যায় যে আমার কিন্তু সময় নেই। আমার কিন্তু একেবারেই সময় নেই। কিন্তু তাদের সাথে কাউন্সেলিং করে আমি অন্তত দেখেছি যে আমি আপনার টাইমটাকে খুঁজে পাচ্ছি, তো আপনি কেন নয়? তো এই ছোট ছোট জিনিসগুলো একটু রয়ে যায়। তো আমরা যদি সেই দিকে একটু তাকাই বা একটু যদি ডিভাইড করে নিই, তাহলে মনে হয় আমরা দিনের শেষে ভালো থাকতে পারবো। একদম। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমরা একদমই শেষে চলে এসেছি। তো তুমি জিআরডির ম্যানেজমেন্ট একটু আমাদের বলে দিলে। তো এই জায়গা থেকে যদি আমরা একটু মুক্তির উপায় খুঁজি বা ম্যানেজমেন্ট করি এবং ডায়েট প্লাস লাইফস্টাইল, যদি এটাকে আমরা একত্রিত করি, তো তুমি আমাদের কি সাজেশন দেবে? সবার আগে আমাদের যে মিল প্যাটার্ন, আমাদের 6 meals a day, 6 meals a day মিল মানে কিন্তু আমি বলছি না 6 বার ধরে মেজর মিল খেতে। ইট ক্যান বি সিডস অ্যান্ড নাটস, ইট ক্যান বি অ্যাপেল, ওই যে বললাম বাঙালিদের যেটা একদম বেসিক রুট খাবার, আর নন বেঙ্গলিও হলেও তাদেরও বেসিক রুট খাবারে আমার মনে হয় না দুবেলা 3 বেলা করে স্যান্ডউইচ বার্গার খেতে এগুলো বলা হয়। তো বেসিক রুট খাবার, ন্যাচারাল খাবার যেগুলো আমাদের লোকাল মার্কেটসে অ্যাভেলেবল, ওয়েল কুকড ফুড, সেগুলো বেশি খাওয়া উচিত, হাইড্রেটেড থাকা উচিত। নিজে যদি না বুঝতে পারো এই মুহূর্তে হয়তো গ্যাস্ট্রাইটিস হয়ে রয়েছে, আমি কি করব, না জেনে হয়তো কেউ সাজেশন দিয়ে গেছে, এখন তো সবাই বাড়িতে বাড়িতে ডাইটিশিয়ান হয়ে গেছে, তো কেউ সাজেশন দিয়ে গেছে প্রচুর শাক খাও, শীতকালে শাক খাওয়া ভালো, আর এদিকে হয়ে রয়েছে গ্যাস্ট্রাইটিস, ক্রনিক ইনফ্লামেশন হয়ে রয়েছে পুরো ইন্টেস্টাইন জুড়ে, তো ওটা তো ব্যাকফায়ার করবে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো ডাইটিশিয়ানের কাছে যাও। আমি বলছি না বিশাল সেলিব্রিটির কাছে যেতে, বাট সামান্য কিছু যারা আমরা আছি তাদের কাছেও আসতে পারো, কিন্তু প্রপার সাজেশন নিয়ে আপনারা ফলো করুন, তাহলে অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো আমরা জিআরডি নিয়ে আজকে আলোচনা করলাম। তো দিদির কথা আমরা শুনলাম, তো থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের একটা টাইম দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে নতুন কিছু টপিকে আবার ফিরে আসতে পারবো। আর যারা নিউট্রিশন মন্ত্রার পেজ থেকে দেখছেন, তো তাদের জন্য অনেক শুভকামনা। আশা রাখবো যেমন দেবলীনাদি বললেন যে প্রত্যেকে একটু নিজের দিকে তাকান, নিজেকে সময় দিন। প্রতিটা খাবার মানে আমরা কিন্তু রুটস কে আমরা কখনো ভুলবো না। হাইড্রেট থাকা, আর যদি বুঝতে না পারেন, মানে অনেক সময় হয় যে আমরা অনেক কিছু জানি না, বা আমাদের অজানা থাকতেই পারে, তো এটা খুব ন্যাচারাল। তো সেই জায়গা থেকে প্লিজ এক্সপার্টের সাজেশন নিন। কারণ সাজেশন নেওয়াতে বা কারোর এক্সপার্টের একটু ওপিনিয়ন নিয়ে চলাতে কিন্তু কোনো দোষ নেই। তবুও নিজের হেলথটাকে প্রায়োরিটি দেওয়া বর্তমান দিনে, এটুকুই সকলকে বলা। সকলের ভালো থাকা সুস্থ থাকার কামনা আমরা করব। তো নিউট্রিয়াল মান্থার পেজ থেকে প্রতিবারই আমরা কিছু না কিছু করার চেষ্টা করি, আগামী দিনেও থাকবে। আর সেটাই আমরা চাইবো। এবং আমি এটুকু আই মানে আশা রাখবো যে ইন ফিউচার তোমাকেও আমরা কোনো শোতে পেয়ে যাব। আমাদের সকল যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য বিশেষ করে তোমার যে কোনো সাজেশন খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আর লাস্টে তুমি আমাদেরকে একটু বলবে, বলে শেষ করো যে তোমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাইবে তারা কিভাবে তোমাকে কন্ট্যাক্ট করবে, এবং আগামী দিনে তোমার সাথে যোগাযোগ রাখার উপায়টা একটু বলে দিও। আমি অনলাইন অফলাইন দু জায়গায় কনসালটেশন নিই। আর অফলাইন আমি সুরক্ষা পলিক্লিনিক, ফুলবাগান মোড়ে যেটা আছে, ওখানে ফোন করলেই আমার পাওয়া যাবে, মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। অন অ্যাপয়েন্টমেন্ট আমি থাকি। আর এছাড়া অনলাইন যদি করতে চাও, তাহলে আমার নাম্বার হচ্ছে 9330671112। সো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফিটনেস উইথ দেবলিনা একটা পেজ আছে, সেখানেও কমেন্ট করে জানাতে পারেন। আর এই, আর আমি ডেফিনেটলি তামান্না বা ওর প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ থাকবো সবার সাথে, কারণ আমার নিজের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। যারা ছিলেন এতক্ষণ তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলে পাশে থাকবেন আগামী দিনে নতুন কিছু টপিক নিয়ে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য হবে। চেষ্টা করব নতুন কিছু রাখার, নতুন নতুন কিছু উপস্থাপন করার। থ্যাংক ইউ সো মাচ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।